এটা একটা সিঁড়ি, কিন্তু আমি উপরে যাব না। অনেকটা একদম ঘুটঘুটে অন্ধকার। ভাবুন তো, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে বুড়িগঙ্গার এই তীরেই দাঁড়িয়েছিল এমন এক প্রাসাদ যার ঝাঁকঝমকের সঙ্গে পাল্লা দিত ঢাকার আহসানুল্লাহ মঞ্জিল। এই বাড়ির বিশাল নাচঘরে এক রাতে বসেছিল ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ডাফিনকে সম্মান জানানোর রাজকীয় আসর। চারদিকে ঝাড়বাতির আলো, সঙ্গীত আর নাচে মুখর পুরো প্রাসাদ। কিন্তু এই রাজকীয় প্রাসাদটি আসলে কার ছিল? দুই ভাই রূপলাল দাস ও রঘুনাথ দাস কিভাবে এত বড় সম্পদের মালিক হলেন? আর যে বাড়িতে একসময় ঢাকার অভিজাতদের আনাগোনা ছিল, সেই রূপলাল হাউস আজ কেন এমন জরাজীর্ণ? চলুন আজ বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে ফিরে যাই প্রায় ২০০ বছরেরও আগের সেই পুরনো ঢাকায়। আমি ফাতিমা আক্তার, আপনারা দেখছেন ন্যাচারাল মিডিয়া ব্লগ। আজ আমি এসেছি পুরান ঢাকার ফরাজগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক রূপলাল হাউজ। রূপলাল হাউজের ইতিহাস শুরু হয় রূপলাল দাস দিয়ে নয়। ১৯ শতকের প্রথম দিকে এই এলাকায় একটি পুরনো ভবন ছিল, যা আরাতুন নামের একজন আর্মেনীয় ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত ছিল। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী ১৮৪০ সালে ধনাঢ্য ব্যবসায়ী দুই ভাই স্বরূপচন্দ্রের সন্তান আরাতুনের কাছ থেকে এই পুরনো ভবনটি কিনে নেন। এরপর সেটি ভেঙে সেখানে বিশাল নতুন প্রাসাদ নির্মাণ করা হয়। কলকাতার মার্টিন কোম্পানির একজন স্থাপত্যের নকশায় তৈরি করা হয় এই রূপলাল হাউস। অর্থাৎ আজ আমরা যে রূপলাল হাউস দেখি, সেটি মূলত দুই ভাইয়ের উদ্যোগে গড়ে ওঠা এক বিশাল প্রাসাদ। রূপলাল দাস ও রঘুনাথ দাস ছিলেন তৎকালীন ঢাকার ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। রূপলাল দাস সম্পর্কে ঐতিহাসিক লেখক নাজির হোসেনের কিংবদন্তির ঢাকার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ছিলেন দাস পরিবারের প্রথম শিক্ষিত সদস্যদের একজন এবং প্রবেশিকা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছিলেন। রূপলাল শুধু ব্যবসা বাণিজ্যেই আগ্রহী ছিলেন না, তিনি সঙ্গীতেরও অনুরাগী ছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, তাই রূপলাল হাউস শুধু বসবাসের জায়গা ছিল না, এটি ধীরে ধীরে হয়ে উঠেছিল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটু ভালো করে তাকালে এই ভবনের স্থাপত্যেও তার সময়ের আভিজাত্য বোঝা যায়। রূপলাল হাউস ছিল ২ তলা, এর নকশায় ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের প্রভাব রয়েছে। ভবনের পরিকল্পনা অনেকটাই ইংরেজি অক্ষরের মতো। বিশাল নদীমুখী অংশ, প্রশস্ত বারান্দা, উঁচু স্তম্ভ এবং অলংকৃত প্রবেশপথ, ২ তলা মিলিয়ে এখানে ছিল ৫০টিরও বেশি কক্ষ। আর এখন এই কক্ষগুলো আড়তের গোডাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এখন পুরোটাই গোডাউনে পরিণত হয়েছে। এটা বেশ অন্ধকার একটা জায়গা, আমি এখানে আর যাচ্ছি না। আর ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল এর বিশাল নাচঘর বা ড্যান্স হল, যার কাঠের মেঝেতে একসময় জমত রাজকীয় নৃত্য অনুষ্ঠান। এবার আসি রূপলাল হাউজের সবচেয়ে আলোচিত ঘটনায়। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফিন ঢাকা সফরে আসেন। তাকে সম্মান জানাতে রূপলাল হাউজে আয়োজন করা হয় একটি জমকালো বল ড্যান্স। ভাবুন তো, এই নাচঘরেই তখন সেজে উঠেছে অভিজাতদের আসর। সঙ্গীত বাজছে, অতিথিরা আসছে, আর সেই অনুষ্ঠানের কেন্দ্রে রয়েছে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ডাফিন। বাংলাপিডিয়া সরাসরি উল্লেখ করেছে যে ১৮৮৮ সালে রূপলাল দাস লর্ড ডাফিনের সম্মানে রূপলাল হাউজের নাচঘরে এই বলের আয়োজন করেছিলেন। এই ঘটনায় রূপলাল হাউজের সামাজিক মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তৎকালীন সময় এটা কোনো সাধারণ বাড়ি ছিল না, তখন
অভিজাত সমাজের আলাদা মর্যাদা ছিল। রূপলাল দাস সঙ্গীত প্রেমী ছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। তাই এই বাড়িতে শুধু সামাজিক অনুষ্ঠান নয়, সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও হতো। একসময় রূপলাল হাউজের নাম ঢাকার সাংস্কৃতিক পরিবেশের সঙ্গেও জড়িয়ে যায়। অর্থাৎ একদিকে ব্যবসা ও সম্পদের প্রতীক, অন্যদিকে সঙ্গীত ও সংস্কৃতির আসর, দুই পরিচয়ই ছিল এই প্রাসাদের। কিন্তু সময় কখনো একই রকম থাকে না। 19 শতকের শেষ ভাগে রূপলাল হাউজ যখন তার জৌলুসের শীর্ষে, তখন ঢাকার এই প্রাসাদও সময়ের নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে। 1897 সালের ভূমিকম্পে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। আর 1947 সালের দেশভাগের পর দাস পরিবার সদস্যরা ঢাকার বাইরে চলে গেলে রূপলাল হাউজ তার আগের পারিবারিক পরিচর্যা ও জৌলুস হারাতে থাকে। পরবর্তী দশকগুলোতে ভবনটির ব্যবহার ও মালিকানা নিয়ে নানা পরিবর্তন ঘটে। একসময় প্রাসাদের আলোয় মুখরিত ছিল বুড়িগঙ্গার তীর। এখানে বসত অভিজাতদের আসর, বাজত সঙ্গীত, হতো নৃত্য। লর্ড রাফিনের মতো ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তিও এসেছেন এই প্রাসাদের অনুষ্ঠানে। কিন্তু সময়ের স্রোতে সেই জৌলুস আজ অনেকটাই হারিয়ে গেছে। তবু রূপলাল হাউস দাঁড়িয়ে আছে একটি বাড়ি হিসাবে নয়, বরং পুরান ঢাকার হারিয়ে যাওয়া এক স্বর্ণযুগের স্মৃতি হিসেবে।